আমি জুয়েল, স্বাগত জানাচ্ছি আপনাকে ম্যাড মেমোরিজের আজকে 93 নম্বর এপিসোডে। আশা করি আপনি ভালো আছেন। আজ আপনি শুনতে যাচ্ছেন দুটো সত্যিকারের ঘটনা। আশা করি আপনার ভালোই লাগবে। প্রথম ঘটনাটা আমাদের কাছে পাঠিয়েছেন রায়হান উদ্দিন। চলুন সরাসরি আমরা চলে যাই তার ঘটনায়। বরিশালে আমাদের বাড়ির বেশ কাছে একটা মিশনারি হসপিটাল আছে, যেটা অনেক দিন যাবৎ পরিত্যক্ত। হসপিটালটা অনেক যুগ আগে প্রতিষ্ঠিত হয়, যে হসপিটালে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হতো। বিশেষভাবে যক্ষ্মা আর কুষ্ঠরোগীদের নিয়ে কাজ করা হতো বেশি। হসপিটালের বাউন্ডারির মধ্যেই একেবারে শেষ প্রান্তে আছে রোগীদের একটা থাকার ঘর, যেটাও ছিল পরিত্যক্ত। 1990-এর দিকে আমি তখন ইন্টারমিডিয়েটে পড়তাম। সেই সময়টায় আমরা বন্ধুরা সবাই মিলে বিকেলের দিকে চলে যেতাম সেই হসপিটালের ভেতরে আড্ডা দিতে। বিশাল হসপিটালের ভেতরের দিকে একেবারে শেষ প্রান্তেই ছিল রোগীদের থাকার হল। চারপাশে ঘন জঙ্গল, কেমন নির্জন নিস্তব্ধ, গা ছমছমে অবস্থা। সেই সময়টায় কেউ ওখানে যেত না কখনো, কিন্তু আমরা সেই রোগীদের থাকার হলের সামনে সিঁড়িতে বসে আড্ডা দিতাম পুরোটা বিকাল জুড়ে, আর মনের সুখে সিগারেট টানতাম। একেবারে সূর্যটা অস্ত গেলেই আমরা বের হতাম সেই হসপিটালের মধ্য থেকে। আমরা যে হসপিটালের মধ্যে ঢুকে আড্ডা দেই, এরই মধ্যে অনেকের চোখে পড়ে যায় ব্যাপারটা, বিশেষভাবে মুরব্বীদের। তারা আমাদের বারবার নিষেধ করলেন আমরা যেন হসপিটালের মধ্যে না যাই। জায়গাটা সুবিধার না, যে কোনো সময় আমরা বিপদে পড়তে পারি। জায়গাটা যে সুবিধার না বা জায়গাটা যে খারাপ, তা আমাদের সবারই জানা, সেই ছোটবেলা থেকেই শুনে আসছে। অনেক কুষ্ঠ আর যক্ষ্মা রোগী নাকি মারা গেছে এই হসপিটালে, যাদের মৃতদেহ নাকি তাদের আত্মীয় স্বজনরা নিয়ে না যাওয়ায় তাদের হসপিটালের ভেতরেই কোনো এক জায়গায় বেওয়ারিশ লাশ হিসেবে কবর দেওয়া হতো। সেই সব আত্মাদের উপস্থিতি নাকি এখনও বিদ্যমান আছে সেই হসপিটালে। কিন্তু কে শুনে কার কথা? আমাদের আড্ডা দেওয়ার শ্রেষ্ঠ জায়গা হলো ওটা। আর এতদিন ধরে আড্ডা দিচ্ছি, কই কিছু তো সামনে পড়ল না কোনো দিন। তাই ওনাদের সতর্ক বার্তা আমরা গায়ে মাখলাম না, আমরা চলতে লাগলাম আমাদের ইচ্ছে মতো। সেদিন বিকেলের আকাশটা ছিল বেশ মেঘলা। আমরা দু বন্ধু সবার আগে পৌঁছে গেলাম সেই হসপিটালের মধ্যে। রোগী থাকার ঘরের সামনে দুইজন বসে আড্ডা দিচ্ছি। এমন সময় হঠাৎ শুরু হলো তুমুল বৃষ্টি। আমরা দুজন বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়ার জন্য ঢুকে গেলাম সেই রোগীদের থাকার ঘরের বারান্দায়। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। আমরা দুজন সেই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি। তখন সন্ধ্যা প্রায় 6টার কাছাকাছি। যদিও দিনের আলো আছে, কিন্তু বৃষ্টির জন্য চারিদিক কেমন যেন অন্ধকার। সেদিন যে বন্ধুরা আর কেউ আসবে না তা বোঝা যাচ্ছে। আমাদেরও যাওয়া উচিত, কিন্তু বৃষ্টি যে থামছেই না। আমরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি আর গল্প করছি। এমন সময় আমাদের পেছনের ঘর থেকে মনে হলো যেন কেউ একজন বেরিয়ে আমাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। ধুম করে আমরা দুজন তাকালাম আমাদের পেছনে। দেখি একজন লোক লুঙ্গি পরা, খালি গায়ে হেঁটে যাচ্ছে বারান্দা বরাবর একেবারে সোজাসুজি। আমাদের দিকে একবারও তাকালো না লোকটা ন্যাড়া, বিশাল স্বাস্থ্যের অধিকারী। কিন্তু যা দেখে আমরা দুজন কেঁপে উঠলাম তা হলো ওনার শরীর পুরোটাই ঘাযুক্ত। শরীর থেকে যেন মাংস খুলে খুলে পড়ছে। ওনার শরীরে দগদগে ঘা। কেমন যেন আমার মাথাটা চক্কর দিয়ে উঠল। কে লোকটা? আর এই ঘরে? এখানে তো কারো থাকার কথা না, আবার এই সন্ধ্যাবেলায়। এমন সময় আমার পাশে থাকা বন্ধুটি আমার হাত ধরে টান দিয়ে বলল, চল, জায়গাটা সুবিধার মনে হচ্ছে না। এমন সময় লোকটা কিছু দূর হেঁটে গিয়েই হঠাৎ কোথাও যেন উধাও হয়ে যায়। আর তখনই আমরা দুই বন্ধুতে মিলে বৃষ্টির মধ্যে দৌড়ে বেরিয়ে যাই হসপিটালের বাইরে। পরদিন বন্ধুদের ঘটনাটা জানানোর পরেই সবাই গিয়ে সেই রুমগুলো চেক করলাম, কিন্তু রুমগুলোর যে অবস্থা দেখে বোঝা যায় অনেক বছর সেখানে কেউ ঢুকেনি। তাহলে আমরা কাকে দেখলাম? কেমন লাগলো আজকের এপিসোডের প্রথম ঘটনা? ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিন। ধন্যবাদ জানাচ্ছি রায়হান ভাইকে আজকের এই ঘটনাটা ম্যাড মেমোরিজের সাথে শেয়ার করার জন্য। চাইলে আপনিও শেয়ার করুন আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার শোনা যে কোনো ভয়ানক ঘটনা, আর তা পাঠান madmemories@gmail.com-এ বা ফেসবুক পেজে। আর শুনুন নতুন নতুন ঘটনা প্রতি শুক্রবার ঠিক রাত 9টায়।
তাহলে চলুন আজকের এপিসোডের দ্বিতীয় নম্বর ঘটনায়। দ্বিতীয় ঘটনাটি পাঠিয়েছেন মোহাম্মদ মেহরাব হোসেন। ধন্যবাদ জানাচ্ছি মেহরাব ভাইকে আজকের এই ঘটনাটা ম্যাড মেমোরিজের সাথে শেয়ার করার জন্য। আমি সরাসরি তার ঘটনায় তুলে ধরলাম। সালটা ছিল 2014। আমি আমার আম্মুর মামার বাসায় গিয়েছিলাম একটা দাওয়াতে। তাদের বাসা ছিল ঢাকা ক্যান্টনমেন্টে। সেখানে আমরা মোট 2 দিন ছিলাম। সময়টা ছিল বর্ষাকাল, আর তাদের বাসার পাশে ছিল একটা খেলার মাঠ। সেখানে স্লাইড রাইডও ছিল। বিকেলবেলায় আমি আর আমার কাজিন মিলে সেখানে খেলতে গেলাম। সেখানে তখন ঝিরঝির বৃষ্টি হওয়ার দরুন আশেপাশে কোনো লোকজনই ছিল না। আমরা দুজনেই সেখানে খেলতেছিলাম। বৃষ্টিতে স্লাইডগুলো ভালো পিচ্ছিল ছিল, তাই আমরা দুজন বেশ মজা করেই খেলছিলাম। খেলার সেই জায়গাটার আশেপাশে বেশ ফাঁকা, চারপাশে গাছের সারি। বেশ কিছুক্ষণ খেলার পর আস্তে আস্তে অন্ধকার নেমে আসে। খেলার এক পর্যায়ে আমার কাজিন চলে যেতে চাইল। আমি তাকে বললাম আরও কিছুক্ষণ খেলে তারপর যাই, কিন্তু ও জানালো ওর নাকি টিচার আসবে। আমি তাকে বললাম ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি পরে আসব। সে বলল ঠিক আছে। এই বলে সে হাঁটা ধরল। আমি আবারও খেলায় মত্ত হয়ে পড়লাম। আমার কাজিন তখন আমার থেকে 21 বা 22 হাত দূরে। আমি তখন আবারও স্লাইডে উঠে বসা মাত্রই হঠাৎ কেউ যেন আমার পেছন থেকে একটা ধাক্কা দিল আমাকে। ধাক্কা দিবে কে? কেউ তো নেই আমার পাশে, এমনকি কাজিনও তো আমার পাশে নেই। আমি রাইডে নিচে পড়তে পড়তে তাকিয়ে আছি উপরের দিকে, কে ধাক্কা দিল আমাকে তা জানার জন্য। আর যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম একটা ছায়া, সাদা ধোয়ার মতো আমার পেছন পেছন নামছে। ওটা যে মানুষ নয় তা বোঝা যাচ্ছে। তাহলে আমার শরীর কেমন যেন শক্ত হয়ে এলো। আমি রাইড থেকে নিচে নেমেই দৌড় দিলাম কাজিনের দিকে। কাজিনকে তখনও দেখা যাচ্ছে, ও হেঁটে হেঁটে যাচ্ছে ওদের বাসার দিকে। আমি আবারও আমার পেছনে তাকাতেই দেখি সেই ছায়া মূর্তিটা আমার দিকে এগিয়ে আসছে। তখন আমি আমার সেই কাজিনকে জোরে জোরে ডাকতে ডাকতে দৌড়াচ্ছি। একটা সময় কাজিনও আমার চিৎকার শুনে আমার কাছে দৌড়ে এসে জিজ্ঞেস করলো কি হলো। কাজিনটা আমার পাশে আসা মাত্রই আমি আবারও পেছনে তাকিয়ে দেখি কেউ নেই পেছনে। তারপর কাজিনকে ঘটনাটা বলা মাত্রই কাজিন আমাকে নিয়ে চুপচাপ বাসায় ফিরল। আমরা দুজনেই তখন ভয়ে অস্থির। বাসায় ফিরে আম্মু আর আম্মুর সে মামাকে ঘটনাটা বলা মাত্রই তারপর আম্মুর মামা যা বললেন তা শুনে আমরা থ মেরে যাই। উনি বললেন ব্যাপারটা নাকি উনি শুনেছেন সন্ধ্যা হওয়ার সাথে সাথে ওখানে অশরীরী বা জিনের বাচ্চারা খেলতে আসে, তাই আজানের পর একা একা ওখানে কেউ খেলতে যায় না। কেমন লাগলো আজকের ঘটনাগুলো? ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিন। সময়টা ভালো কাটুক আপনার, সুন্দর হোক আজও আগামী। শেষ করছি আজকের এপিসোড। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।